প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত একটা শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, ফুলপুরীর মা বললেন বিচার পাবো তো। ভয়ের সংস্কৃতি ও অন্যায়ের বিরুদ্ধে বার্তা দিলেন ছাত্রী। কালশী উড়াল সড়ক উদ্বোধন যত উজান ঠেলে হোক নৌকা মার্কা এগিয়েই যাবে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। সমকালের শিরোনাম, গুলশানে 13তলা ভবনে আগুন, একজনের মৃত্যু, অফিস সময়ের তোয়াক্কা নেই অনেক কর্মকর্তার, পাকিস্তান এখন দেউলিয়া। কালের কণ্ঠের শিরোনাম, টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা কর্মসূচির সফলতা দেখছেন দুই দলই, উদাহরণ তৈরি করলেন মাননীয় প্রধানমন্ত্রী। ইত্তেফাকের শিরোনাম, ভোট চোরদের দেশের মানুষ মেনে নেবে না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। পাকিস্তান তো দেউলিয়া হয়ে গেছে, সমাধান IMF এর কাছে নেই। কালবেলার শিরোনাম, ইবি ছাত্রী নির্যাতনে এসেছে আরও নাম, পড়ে থাকা জমিতে ফলে সোনা, ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি ধরা গেল না 3 মাসেও, হিন্দি সিনেমা আনতে আপাতত বাধা নেই। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ভয়াবহ আগুন গুলশানে, যত উজান হোক এগিয়ে যাবে নৌকা, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। দেশে ঢুকছে প্রচুর অবৈধ অস্ত্র, মন্ত্রিসভা কমিটির সভায় উদ্বেগ। জনকণ্ঠের শিরোনাম, গুলশানে 12তলা ভবনে আগুন, বাংলার ব্যবহার বেড়েছে উচ্চ আদালতে। আমাদের সময়ের শিরোনাম, নড়ে না কিছু সরেও না, শুধু প্রাণগুলো ঝরে যায়, স্মার্ট সিটি হবে ঢাকাও, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। মানব জমিনের শিরোনাম, বাজারে ময়না তদন্ত, ব্রয়লার মুরগিও নাগালের বাইরে। যায় যায় দিনের শিরোনাম, মধ্যবিত্তের উচ্চশিক্ষা এখনো দুঃস্বপ্ন। শরীফ, আপনি শিক্ষা নিয়ে কাজ করেন, নিশ্চয়ই আমরা এই আলোচনাটি যদি সময় পাই করব, কিন্তু তার আগে ফুলপুরি কি চমৎকার একটা নাম, মানে এই নামের মধ্যেই একটা অন্যরকম ভালোবাসা। ফুলপুরি কি না না দেশ, সারা দেশে প্রায় তোলপাড়। প্রথম আলোতে যে শিরোনাম হয়েছে যে ফুলপুরির মা বললেন আমি বিচার পাবো তো, এবং একই সাথে আরেকটি রিপোর্ট ছাপা হয়েছে, ভয়ের সংস্কৃতি অন্যায়ের বিরুদ্ধে বার্তা দিলেন ছাত্রী। তো দিলেন তো, হবে কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। কেউকে না কেউকে সাহস করে দাঁড়াতে হয়, এবং সংবাদটা যেভাবে এসেছে এটি যথার্থ যে আমাদের এখানে একটা ভয়ের সংস্কৃতি দাঁড়িয়ে গেছে। আমরা অন্যায়ের প্রতিবাদ করি না, অথবা এমনভাবে প্রতিবাদটা করি যাতে আমি নিজেকে নিরাপদ রাখতে পারি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ঘটনাগুলো অনবরত ঘটে চলছে এটি কাঙ্ক্ষিত না, এবং পর্যায়টা এমন চলে গেছে যে এটি এখন আর সহনীয় জায়গায় নেই। দেশের উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত, মানে আপনি সহনীয়র কথা বলছেন, তার মানে হতে পারে কিন্তু সহনীয় জায়গায় নেই। দলীয় সরকারগুলো বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে ব্যবহার করে আপনি নিশ্চয়ই জানেন, আপনি দীর্ঘদিন ক্যাম্পাস রিপোর্টিং করেছেন, এবং রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গে জাস্ট মুখগুলোর পরিবর্তন হয়। নিষ্ঠুরতা, নির্যাতন, এই জায়গাগুলোর খুব বেশি হেরফের হয় না, কিন্তু আমরা কিছুদিন ধরে দেখছি যে এই প্রবণতাটা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। গতকালকে সরকারি দলের ছাত্র সংগঠন, তার একটা উপজেলা সভাপতি, তিনি গতকালকে গ্রেপ্তার হয়েছেন। কি কারণে? একজন সোনার ব্যবসায়ীর প্রায় 2 কোটি টাকার স্বর্ণ জোর করে তাকে অপহরণ করে সেই স্বর্ণ লুট করার কারণে। আবার গতকালই সরকারি দলের সর্বোচ্চ জায়গা থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একদিকে নির্দেশনাগুলো আসছে, কিন্তু তার ইম্প্যাক্টটা, আপনি A to Z সবাইকে তো আসলে ধরা সম্ভব না, আপনি পারবেন না চাইলেও। আপনার মেসেজটা দিতে হবে যে এই বিষয়ে আমরা সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু খুব কঠোর একটা, আমি ওই জায়গাটাই আসছি আর কি। এই জায়গায় দুটো পক্ষর কাজ আছে। একটা, প্রতিষ্ঠানগুলোতে যারা দায়িত্ব পালন করেন তাদের একটা দায়িত্ব, আর রাজনৈতিক নেতৃত্বের একটা দায়িত্ব। রাজনৈতিক নেতৃত্ব কথাগুলো বলছেন, কিন্তু আপনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখবেন, আপনি চট্টগ্রামে সেখানে
সরকারি দলের ছাত্র সংগঠনের নানা ভাগ বগিভিত্তিক গ্রুপ আছে, অমুক নেতার গ্রুপ আছে, মানে যে শাটল ট্রেনটা যায় সেই তারও বগিভিত্তিক গ্রুপ আছে। মজার ব্যাপার হচ্ছে যে সেখানে তারা তাদের নিজস্ব কমিটি, এটি তাদের একান্ত সাংগঠনিক ব্যাপার। সেই কমিটি পছন্দ হলো কি হলো না, তার জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ, এবং প্রশাসন তাদের ডেকে আলোচনায় বসে যে কিভাবে এটি প্রত্যাহার করা যায়। প্রশাসনের এই জায়গাটায় যে শক্ত অবস্থান, আইন শৃঙ্খলার যে শক্ত অবস্থানটা থাকা দরকার, আমরা দেখতে পাই সেই ঘটনাগুলো ঘটে না। ইসলামী বিশ্ববিদ্যালয়ের যেটি আমরা চাই এটি শেষ হয় যেন হয়, এবং এর ভেতরে এর আগে আপনার মনে আছে ইডেন কলেজে একই রকমের একই ঘটনা। আমি ওই কারণে বলছি যে আপনি এই যে নির্দেশনা দিচ্ছেন, আমার কাছে মনে হয়েছিল ইডেন কলেজের ঘটনাটা যদি যথার্থভাবে শাস্তির ব্যবস্থাটা করা যেত তাহলে বোধ করি এই জায়গাটা সাহস, ওই জায়গাটাই আসছি। তার মানে হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব যতই মিডিয়ার সামনে এসে যাই বলুক না কেন, তার ইম্প্যাক্টটা হচ্ছে না। ওই হুঙ্কার অথবা সতর্কতা অথবা কড়া বার্তা, এটি যে যারা ঘটনা ঘটায় তারা এর জন্য মোটেই বিচলিত না, তার প্রমাণ হচ্ছে এটা। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তিনি ইডেন কলেজ নিয়ে এই ঘটনাগুলি তিনি জানতেন না, নির্যাতনের মাত্রাটা প্রায় একই রকম। সুতরাং আমি মনে করি যে এই জায়গাটায় এখন আর আমরা কথা শুনতে চাই না। আপনি বলতে পারেন যে আগের সরকারের আমলে এই রকমের ঘটনা ঘটেছে, রাইট, আগের সরকারের আমলে ঘটেছে বলেই তো মানুষ আপনাকে বেছে নিয়েছে। যখন বেছে নেওয়ার সুযোগ আপনার সময় যেন না ঘটে। তো আমরা মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপাচার্যের টেলিফোন সেটি ফাঁস হয়ে যাচ্ছে, কোন শিক্ষককে নিয়োগ করা হবে প্রশ্ন বলে দেওয়া হচ্ছে। অর্থাৎ সামগ্রিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা, আপনি যেটি বললেন যে আমার যে অবজারভেশনগুলো, একটা ভয়ানক বিপর্যয়ের মধ্যে আমরা পড়ে গেছি। এখান থেকে বের হতে হলে শক্ত রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া দরকার। অনেক অনেক ধন্যবাদ। তবে আসার কথা যেটুকু আপনাকে বলি, খবর যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি সাধারণ সম্পাদকের একটি বিবৃতি পড়লাম আমি, সেখানে অলরেডি বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, এবং যেটা ভয়ানক হয়, যেটা ছাত্র নেতা মানে গুন্ডা চালিয়ে একটা ঢা করে ক্যাম্পাস দাপিয়ে বেড়ানো, এটি প্রথম বলা হয়েছে যে জোরে মোটরসাইকেল চালানো যাবে না, বা এই ধরনের নানা ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আশায় আছি, কিন্তু আশায় মানুষ বাঁচে, এটাই জন্য। হ্যাঁ, আগুন ঢাকা শহরে, এই যে ধরেন গতকাল গুলশানে আগুন হলো, এর আগেও কিন্তু গুলশানে আগুন নিয়ে নানা ধরনের আতঙ্ক আমরা লক্ষ্য করেছি। তো সেই জায়গায় সময়টাই কিন্তু এখন খুব ক্রিটিক্যাল। এই সময় আগুন লাগা বা সতর্কতা, গুলশানের এই গতকালের ঘটনাটা বোধ করি আমাদের একটু সচেতন করবার একটা ইঙ্গিত। কি বলবেন? অবশ্যই। এই যে আমাদের সময়ের যে শিরোনামটা, এটা আমি দেখছিলাম, নড়ে না কিছুই, সরেও না, শুধু প্রাণগুলো ঝরে যায়। আজকে কিন্তু চুড়িহাট্টার 4 বছর এর আগের নিমতলির ঘটনা, চুড়িহাট্টায় 77 জন মানুষকে আমরা হারিয়েছিলাম, চুড়িহাট্টায় প্রায় 130 জন মানুষকে হারিয়েছিলাম। কালকের গুলশানের ঘটনা 2 দিন 3 দিন এটি আলোচনায় থাকবে, একটা তদন্ত কমিটি হবে। এই যে চুড়িহাট্টার যে ঘটনা, তদন্ত কমিটি হয়েছিল, তদন্ত কমিটি আলোর মুখ দেখেনি। আমরা তদন্ত কমিটি গঠন করি পুরো ঘটনাটাকে আড়ালে নেওয়ার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য। মানে একটা কিছু হচ্ছে, আপনি শান্ত হন, আমরা ব্যবস্থা নিচ্ছি। এর আগে সীতাকুণ্ড যে ঘটনাটি আপনার খেয়াল আছে, অর্থাৎ এগুলো কখনো কখনো এটি দুর্ঘটনার মধ্যে থাকে না, এটি অবহেলার জনিত হত্যাকাণ্ড। আমাদের এখানে, হ্যাঁ, আমাদের শহরটা খুবই ঘিঞ্জি একটা শহর, এখানে যত মানুষ থাকার কথা তার বহুগুণ বেশি মানুষ থাকে। মানুষের সচেতনতা দরকার। তবে আমার কাছে একটা জায়গা মনে হয়, এটি অবশ্যই তাদেরকে প্রশংসা করতে হবে, আমাদের ফায়ার সার্ভিসের যে কর্মীরা, তারা যেভাবে জীবন বাজি রেখে, আপনার খেয়াল আছে সীতাকুণ্ডে কয়েকজন মৃত্যুবরণ করলেন, গতকালকেও তারা যেভাবে মানুষকে উদ্ধার করেছেন, এবং তারা নিজেদের জীবনের ঝুঁকি নিচ্ছেন, তাদের দক্ষতা অনেকটা বেড়েছে, তাদের ইকুইপমেন্টও বেড়েছে। এখন আমাদের কাজটা হলো নাগরিকদেরও কতগুলো জায়গায় সহযোগিতা করা। আপনি দেখেন যে ঢাকা শহরে আগুন যদি লাগে, আমি মাঝে মধ্যে ফায়ার ব্রিগেডের 2-1 সাথে কথাবার্তা হয়, টেলিভিশনে দেখা হয়, তারা কতগুলো প্রবলেমের কথা বলেন। ঢাকা শহরে কোথাও আগুন লাগলে আপনি পানি দিয়ে তো নিভাতে দেবেন, আপনি সেলফি তুলবেন, আপনি ভিডিও করার জন্য তৈরি হয়ে যাবেন, সেলফি তুলছেন। দ্বিতীয় জায়গাটা হচ্ছে আপনার পানির যে সোর্সগুলো ছিল সেগুলো নেই, আপনার শহরে পুকুর নেই, আপনি পানিটা কোথা থেকে সংগ্রহ করবেন? বিভিন্ন অলিগলি আপনি এমনটা মানে সরু করে ফেলেছেন, গাড়ি ঢুকতে পারছেন।
এই জায়গাটায় আমার মনে হয় যে সরকারের শক্ত অবস্থান নেওয়া দরকার। গত কয়েকদিন আগে সিরিয়া এবং তুরস্কের যে ভূমিকম্প ঘটেছে এবং অগ্নিকাণ্ডের সাথে ভূমিকম্পেরও কিন্তু সম্পর্ক আছে। শুধুমাত্র এই আমাদের অসতর্কতার কারণে ঘটে এমন না, অন্য প্রাকৃতিক দুর্যোগের পরে বাড়তি দুর্যোগ হিসাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সুতরাং আমাদের এই জায়গাটায় এই যে স্মার্ট সিটির কথা আমরা বলছি, আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা হচ্ছে আমি আপাতত বাসযোগ্য একটা নিরাপদ শহর চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। স্মার্ট সিটির কথা বললেন, কালশী উড়াল সেতু উদ্বোধন হলো গত 2-3 দিন ধরে একটা চমৎকার ছবি পত্রপত্রিকায় ছাপা হচ্ছে। আজকে একটি ভিডিও দেখলাম এবং আমি দুইজনেই দেখার সময় আমরা একটু ওয়া করে উঠলাম যে এটা কি ঢাকা শহর, এটা কি আমাদের ঢাকা শহর। তার মানে এই যে একটা পরিবর্তন ঘটলো, সেই পরিবর্তনটা তো ধরে রাখবার জন্য যে আলোচনাগুলো আমরা করলাম, এটার ব্যবহার করা, এটার যানজটটা যাতে নিরসন হয়, নিজেরও কিছু দায়িত্ব অবশ্যই। নাগরিকের কতগুলো দায়িত্ব আছে, রাষ্ট্রের কতগুলো দায়িত্ব আছে। পথ দেখাবে রাষ্ট্র, পথ দেখাবে সরকার। কিন্তু আমি অনেক সময় বলি যে আমাদের, আপনি দেখবেন যে জাহাঙ্গীর গেট পর্যন্ত আমি একভাবে গাড়ি চালাই, ভেতরে আরেকভাবে গাড়ি চালাই। আমি আমার বাড়ির ময়লাটা আমি ঘরের মধ্যে ফেলি না। কেন ফেলি না? আমি সচেতন। আমি জানি যে এটি ঘরের মধ্যে রাখলে আমি যাওয়ার আগে আপনার বাড়ির সামনে ফেলে দিয়ে চলে গেলাম। অর্থাৎ নাগরিক হিসাবে কতগুলো ভদ্রতার বিষয় আছে। আপনি পৃথিবীর কোন শহরে দেখেছেন যে রাস্তার উপরে লাঠি পুঁতে রাখতে হয় যাতে মানুষ গিয়ে ওখানে পেশাব না করে? আমি নিউ মার্কেট এলাকায় থাকি। আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন, আপনি হাঁটতে পারবেন না। আমাদের এখানে বেকার মানুষের কর্মসংস্থানের সমস্যা আছে, আমরা সেটি জানি। কিন্তু তার মানে এই না সমস্ত বেকার রিহ্যাবিলিট করার জায়গা হচ্ছে আপনার রাজধানীর ফুটপাত। এখানে সরকার উদ্বেগ প্রকাশ করছে, আদালত উদ্বেগ প্রকাশ করছে। আপনি যদি নিউ মার্কেট অঞ্চলটায় যান, বিকালবেলায় যান, আপনার মানে মনে হবে যে ফুটপাতে যারা ব্যবসা করেন তারা দয়া করে একটু জায়গা আপনার জন্য ছেড়ে রেখেছেন, বরাদ্দ রেখেছেন যাতে আপনি মোটামুটি ওই জায়গা থেকে যদি কিছু বলেন তাহলে ঝামেলা। আমি মনে করি ঢাকা শহরের ফুটপাত ব্যবহার এবং ব্যবস্থাপনাটা আপনি যদি একটা নির্দিষ্ট নীতিমালার মধ্যে নিয়ে আসতে পারেন, রাইট, আপনি এটা কি যদি একটা শৃঙ্খলার মধ্যে, হ্যাঁ আমরা তাদের জন্য আমাদের কতগুলো দায়িত্ব আছে, একই সাথে নাগরিক হিসাবে ফুটপথ ব্যবহার করব, এটিও আমার অধিকারের অংশ। সুতরাং এই শহরকে আপনি যদি মোটামুটি শৃঙ্খলার জায়গায় আনতে হয়, তাহলে ফুটপথ ব্যবহারের ক্ষেত্রে নাগরিকদের প্রায়োরিটিও যেমন দিতে হবে, একটা সমন্বয় আপনাকে এখানে করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। একটি খুব স্পর্শকাতর বিষয় নিয়ে এখন আলোচনা করতে চাই। অফিস সময় নির্ধারণ করে দেওয়া আছে সরকারিভাবে, কিন্তু আজকে গতকাল যেটা দেখলাম যে অফিসের শুরুর সাথে সাথে অন্তত 45 মিনিট সব কর্মকর্তাকে অফিসে থাকতে হবে। আবার আজকে শিরোনাম হয়েছে অফিস সময়ের তোয়াক্কা করেন না অফিসাররা। গত কয়েকদিন আগে আপনার খেয়াল আছে নিশ্চয়ই, রাজশাহীতে একজন সাংবাদিককে, টেলিভিশনের সাংবাদিককে বেধড়ক মারধর করা হয়েছিল। কেন? উনি রিপোর্ট করতে গিয়েছিলেন যে রাজশাহীর সেখানকার কর্মকর্তারা কি করা যথাযথ সময় অফিসে আসেন কিনা, এবং তারপরে তাকে সেখানে পেটানো হয় এবং সেটি ভাইরাল হয়েছিল ভিডিওটা। একই সাথে তাদেরকে মানে বেশ কিছুদিন জেলেও থাকতে হয়। অর্থাৎ এই ঘটনাটা প্রমাণ করে যে ওই সমস্যাটা ছিল, এখন পর্যন্ত সেটি সমাধান হয়নি। যে অফিসগুলো নিয়ে রিপোর্ট হয়েছে, প্রত্যেকটা অফিসের তো শীর্ষ কর্মকর্তা আছেন, বড় কর্মকর্তা আছেন, তার অধীনস্থরা দেখেন না, মিনিস্ট্রি আছে, মন্ত্রণালয় আছে, মন্ত্রী আছেন। তার মানে হলো যে কেন্দ্র এবং প্রান্তের মধ্যে আপনার যে একটা সমন্বয়ের অভাব আছে, আপনার তদারকির ঘাটতি আছে, আপনি তথ্যগুলো সেখান থেকে নিচ্ছেন না, অথবা তথ্য নেওয়ার পরে সেটি মনিটর করছেন না, পর্যবেক্ষণ করছেন না, মূল্যায়ন করছেন না। আমি মনে করি যে অফিসের যে টাইমটা নির্ধারণ করা হয়েছে, এই অফিসগুলো পাবলিকের সার্ভ করার জন্য, পাবলিকের সমস্যাগুলো সমাধান করার জন্য, দেখার জন্য। একজন সাধারণ মানুষ তিনি সকালবেলা গিয়ে যদি আপনাকে অফিসে না পান, আমি তো এটার জন্য আপনাকে পে করি, আমি তো পরিশোধ করি, আমি তো পয়সা দিই, আপনি আমাকে সার্ভিসটা দিবেন না। আর এর জন্য সরকারকে এমন নির্দেশ দিতে হচ্ছে, অভাবে নির্দেশ দিতে হচ্ছে, এর ভেতর থেকে হয় কি দুর্বলতাগুলো প্রকাশ পেয়ে যায় মানুষের মধ্যে। এইটা কেন নির্দেশনাটাই বা দিতে হবে কেন যে আপনার অফিস শুরু হবে 9টায়, রাইট, আপনি 9টায় যাবেন না, এই মানসিকতা কেন? আপনি একদিন দুই দিন ছোটখাটো সমস্যা হতে পারে, যার অন্যান্য হতে পারে, কিন্তু এটি কেন একটা সিস্টেমের মধ্যে দাঁড়ায় যাচ্ছে, সিস্টেম হিসেবে দাঁড়ায় যাচ্ছে যে আপনি দেরি করে অফিসে যাচ্ছেন এবং সরকারের পক্ষ থেকে বারবার আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে, আপনি শুনছেন না। আমি মনে করি যে
কখনো কখনো পাবলিক পারসেপশনটা এরকম যে সরকারি কর্মকর্তাদেরকে একটু বেশি আমরা সুবিধাটা দিয়ে থাকি, সেই তুলনায় আপনি দেখবেন যে বেসরকারি যে অফিসগুলো আছে তার কর্মকর্তা কর্মচারীদেরকে যে সময়টা, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের সময়ের ক্ষেত্রে অনেকটা সুবিধাটা তারা পান। তো এই সুবিধাটা এবং একই সাথে ফিনান্সিয়াল যে আর্থিক যে সাপোর্টটা আছে এটি কিন্তু আমাদের জনগণের পক্ষ থেকে যায়, সুতরাং তারা জনগণের সেবক হিসাবে এই জায়গাটায় বিবেচনা করে। আশা করি আমাদের এই অনুষ্ঠান দেখে যারা দেখছেন তারা নিশ্চয়ই একটু সচেতন হবেন। এটা খুব আনন্দ সংবাদ দিয়ে আলোচনাটা শেষ করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গণভবনে আমরা এর আগে যখন দেখতাম যে গণভবনে ফুলের চাষ হতো, ফুলের হতো, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী পুরো গণভবন এলাকার যে যতটুকু জমি আছে সেখানে প্রত্যেকটা জমিতে কৃষি চাষ করেছেন। এবং বিশেষ করে শাইখ সিরাজের আমাদের চ্যানেল আইতে যে অনুষ্ঠানটি প্রচার হলো, সেই অনুষ্ঠানটি প্রচার হওয়ার পরে সারা দেশের মানুষ কৃষির প্রতি আগ্রহী হয়ে গেল। এবং আমি সাধারণ মানুষের সাথে কথা বলে দেখেছি যে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের এই অনুষ্ঠানটি তাদের এত বেশি ভালো লেগেছে এবং তারা মনে করেছে যে এখন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর এই দৃষ্টান্ত অনুসরণ করে সবাই এখন তাদের ছোট ছোট জায়গাগুলোতেও কৃষি চাষ করবেন। এবং আজকে বেশ কয়েকটা পত্রিকায় এই নিউজ আছে। চমৎকার একটা বিষয়, বিশ্বাস করেন গতকালকে রাতেও আমি অনুষ্ঠানটা আবার দেখেছি ইউটিউবে, এবং আমি দেখলাম যে দর্শকের বিশেষ আগ্রহে এটি একাধিকবার প্রচার করা হয়েছে। এবং আমি যেটুকু প্রতিক্রিয়াটা দেখছি, ওই যেটি বলেছেন যে মানুষের ধারণা ছিল যে ওই জায়গায় শুধুমাত্র ফুলের গাছ চাষ হয়, কিন্তু ওই জমিতে ঢাকা শহরে 100 মণ পেঁয়াজ, আমি ওই ভিডিওটাই গতকালকে দেখছিলাম, 100 মণ পেঁয়াজ, এবং ওই জমিতে ধান হচ্ছে, ওই জমিতে এমন কোনো ফসল নেই, এমন লাউ কুমড়া, এমনকি সরিষা ফুলের মধু পর্যন্ত আহরণ করা হচ্ছে সেখান থেকে। আমার মনে হয় যে এটি একটা উৎসাহ, ঢাকা শহরের ছাদ কৃষি যে একটা বৈপ্লবিক পরিবর্তন, এবং তার পেছনেও চ্যানেল আই শাইখ সিরাজ সাহেবের একটা বড় রকমের ক্যাম্পেইন আছে, ইতিবাচক ক্যাম্পেইন। আমরা মনে করি যে প্রধানমন্ত্রীর এর ভেতর থেকে একটা মেসেজও আমাদের কাছে যেতে পারে এবং 1 ইঞ্চি জমিও ফেলে রাখবেন এবং না, শুরুটা করতে পারে। আমি আশা করেছিলাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণাটা দেওয়া হবে যে তাদের দলের প্রধান যে দৃষ্টান্তটা অন্তত কৃষির ক্ষেত্রে, তার আবাসিক এলাকার ভূমি ব্যবহারের ক্ষেত্রে যে দৃষ্টান্তটা দেখিয়েছে, অন্যান্য যারা আছেন তারা এদিকে এগিয়ে যাবে, অন্তত শুরুটা করবে তার দলের নেতা কর্মীরা। কিন্তু নিশ্চয়ই জনগণ শুরু করবে, সেটি এখনো শুরু করেনি, রাইট, জনগণ শুরু করবে। কিন্তু হয় কি, কেউ না কেউ, এই যে এই ভিডিওটা অথবা এই প্রামাণ্য চিত্রটা যদি না আসতো তাহলে এই আলোচনাটা কিন্তু হতো না। একই সাথে সামগ্রিক কৃষির ক্ষেত্রে আমাদের যাতে দাম, কৃষকের স্বার্থটা আমরা যাতে রক্ষা করি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম শেষে ছিল কৃষি। মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে কৃষির যে দৃষ্টান্ত তুলে ধরেছেন, নিজের বসতবাড়ির পাশে 1 ইঞ্চি জমিও ফেলে না রাখা, এই যে দৃষ্টান্ত, আসুন সবাই মিলে আমরা অনুসরণ করি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।